শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ যখন এসেছেন তখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়নি, সেটা বলাই বাহুল্য। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের অনেক পরে 1897 সালে রামকৃষ্ণ মিশন হয়েছে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ 1886 সালে, তাহলে তারও প্রায় 11 বছর বাদে রামকৃষ্ণ মিশন হয়েছে। রামকৃষ্ণ মিশন বললে একটা প্রতিষ্ঠান বোঝায়, কে বা কারা সেখানে দীক্ষিত এই সমস্ত প্রসঙ্গ আসে। যারা দীক্ষিত তারা বোধহয় মিশনের সঙ্গে বেশি যুক্ত, যাদের দীক্ষা হয়নি তারা অতটা এই রকম প্রসঙ্গের দিকে চলে যায়। কিন্তু আমরা যদি ভাবি যে যাদের জীবদ্দশায় ওইরকম কোনো মিশন ছিল না, থাকার প্রশ্নও ছিল না, সেই সময়ে তারা যখন কথা বলছেন, যা বলেছেন সেগুলি এমনই যে যারা মিশনের সঙ্গে যুক্ত, যারা মিশনের সঙ্গে যুক্ত নন প্রাতিষ্ঠানিকভাবে, সমস্ত মানুষের কাছেই একই রকম গ্রহণযোগ্য বললে খুব কম বলা হয়ে যায়, একই রকম প্রয়োজনীয়। এবং সেই কথাগুলি না জানলে, সেই কথাগুলির মধ্যে আমরা না থাকলে আমাদের জীবনের অনেক আস্বাদন থেকে আমরা বঞ্চিত হই, জীবনের অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে অসুবিধের মধ্যে হয়তো পড়ে যাই। এখন যে সময়টাতে আমরা রয়েছি, 2024 সালে ভোট আসছে, মানুষে মানুষে অনেক রকমের বিদ্বেষ রয়েছে, অনেক রকমের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন আছে। সেখানে যখন দেখি আমরা যে এই বিদ্বেষ খুব বেড়ে যাচ্ছে, এই যেমন আজকে একটু বৃষ্টি হয়েছে বা হব হব করছে, আবহাওয়া ঠান্ডা আছে গত 2-3 দিন ধরে, কিন্তু বাইরের পরিবেশটা ঠান্ডা থাকলেও সামাজিক পরিবেশ খুব উত্তপ্ত, সেটা আর কাউকে বক্তৃতা দিয়ে বোঝানোর অপেক্ষা রাখে না। সামাজিক পরিবেশ উত্তপ্ত, সামাজিকের কাছাকাছি আরেকটা শব্দ হচ্ছে পারিবারিক। পরিবার, সমাজ, দেশ, সমগ্র পৃথিবী খুবই উত্তপ্ত। তাই বৃষ্টি পড়ুক বা না পড়ুক, এই সম্পর্কগুলোর মধ্যে, এই অবস্থাগুলোর মধ্যে অন্য রকমের উত্তাপ আছে, অন্য রকমের দহন আছে। যখন ভোটের সময় নানান রকমের উক্তি আসে, যে কেউ কারোর সম্পর্কে খারাপভাবে কিছু বলেছেন, তিনি আবার তার প্রত্যুত্তরে এত খারাপভাবে বলেছেন যে শোনা যায় না, তখন এক এক সময় মনে হয় যে আমাদের যে সভ্যতা, সেই সভ্যতাটা কোন দিকে চলে গেল। আর আমরাও যে তার বাইরে তা নয়, আমরাও কত সময় বাসে হোক, অটোতে হোক, নিজেদের লেখাপড়া, নিজেদের সামাজিক অবস্থান, নিজেদের পারিবারিক পরিচয়ের কথা যেন কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে এমন এমন ভাষা প্রয়োগ করে ফেলি যেটাতে নিজেদেরই পরে খারাপ লাগে। তাই অন্যকে দোষ দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের সীমাবদ্ধতাও যদি ভাবি, যে সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে। মানুষ সহজে কিছু মেনে নিতে চায় না, সহজে কিছু হজম করতে চায় না। একজন হয়তো লেখাপড়ায় আমার থেকে অনেক নিচে, উপার্জনের দিক থেকে, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে অনেক নিচে, তার জীবনের হয়তো অনেক সমস্যা আছে, সেই সমস্যা ভোলার জন্যে সে বিভিন্ন বস্তু সেবন বা পান করে থাকে। কিন্তু তার সঙ্গে যদি ঝগড়া হয়, তখন আমরা তার সামাজিক অবস্থা, তার অসুবিধের জগৎ, তার সংগ্রাম, এই সমস্ত ভুলে গিয়ে যেন আমার সঙ্গে একই মর্যাদার লোক এইভাবে তুমুল ঝগড়া করতেও পিছপা হই না। এইগুলো করতে করতে সম্পর্কের অবনতি হয়। এবং বাসে, ট্রেনে, অটোতে প্রায়ই দেখা যায় যে প্রায় হাতাহাতি হবার মতো উপক্রম করছে। যখন হাতাহাতি হবার মতো উপক্রম করে, তখন অন্যেরা আবার সেটাকে অনেকে উপভোগও করেন। সাধারণত উপভোগ করেন সকলেই। কেউ কেউ এমন এমন কথা বলেন যেগুলো হাসির, কিন্তু আবার কষ্টও লাগে। বলেন যে দুটোকেই নামিয়ে দে, কিন্তু সেই তিনিই হয়তো অন্য পরিবেশ পরিস্থিতিতে চোখ মুখ লাল করে ঝগড়া করে থাকেন। এই যে ঝগড়ার বাতাবরণ এবং ঝগড়ার মধ্যে একটা আমেজ পাওয়া, পারস্পরিক শত্রুতার মধ্যে যেন কিরকম একটা আনন্দ তার মধ্যে থেকে ডিরাইভ করা, এইগুলো
যখন আমরা ভাবি যে মানুষের সভ্যতার মধ্যে আমরা রয়েছি, তাহলে সভ্যতার অগ্রগতি কি করে আমরা বুঝতে পারবো? সভ্য মানুষ মানে পরস্পরের প্রতি এরকম হিংস্রতা কি তাদের বাড়বে, এরকম কথা ছিল? সভ্য মানুষ মানে তো ভাবাই যেতে পারে যে একজন আরেকজনকে আক্রমণ করে না, একজনের মধ্যে আরেকজনের প্রতি বিদ্বেষ ভাব থাকে না। এটা হলেই তো সভ্য বলা যায়। লোকে টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে যখন দেখে জন্তু জানোয়ারের ভিডিও, যে একটা গিয়ে আরেকটাকে তাড়া করেছে, তাড়া করে সেটাকে ধরে ফেলে তাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেললো, লোকে বলে তো পশু তো এরকম করবে। মানুষে কি করে? মানুষে তার থেকে অনেক বেশি করে। তার কারণ হচ্ছে যে পশুর খিদে পেলে সেটা করে, কিন্তু মানুষের যখন পেট ভর্তি তখন অন্যকে আক্রমণ করে। সেটা হয়তো নখ দাঁত দিয়ে নয়, সেটা ভাষা দিয়ে, ভঙ্গি দিয়ে, সেটা ষড়যন্ত্র দিয়ে আক্রমণ করে। এবং আক্রমণ করে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে ফেলতে না পারলে সে যেন তৃপ্ত হয় না। সেই জন্যে পাশবিক শব্দটা ঠিক কিনা বলা মুশকিল। পশু নেহাতি বেঁচে থাকার প্রয়োজনে অন্যকে আক্রমণ করছে, খিদে না পেলে সে আক্রমণ করে না। আর আক্রমণ করে খাদ্য সংগ্রহ না করতে পারলে সে বেঁচে থাকবে না। বাঙালি যেমন যে সমস্ত আমিষ খায় সেইগুলোকে হত্যা করছে, এটা কি খুব বেশি দোষের? বোধ হয় না, কারণ তাহলে খাবে কি? তার তো আমিষ খাওয়া অভ্যেস। কিন্তু যখন আরেকজন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ মুখে হাসছে, পশু এটা কল্পনাও করতে পারবে না, তার অভিধানে এটা নেই, কিন্তু মানুষ করছে। এবং আমরা যারা এখানে রয়েছি আমরা সকলেই অল্প বিস্তর করছি। এমন নয় যে এই বক্তা ছাড়া সবাই ভালো, সবাই খারাপ, বা আমরা যেখানে যারা আছি তারা ছাড়া সবাই খারাপ, তা নয়। আমরা সকলে মিলে একটা আয়নায় মুখ দেখবার চেষ্টা করছি, যে কেউ কম কেউ বেশি এমন এমন জিনিস করে থাকি যেটা কিনা মানুষের করার কথা ছিল না। যে পশু যখন মানুষ হচ্ছে তখন তার কোনগুলো বাদ যাচ্ছে, তখন নিশ্চয়ই তার হিংস্রতাটা বাদ যাবে। কিন্তু এ তো দেখছি নখ দাঁত দিয়ে যা হতে পারতো তার থেকে অনেক বেশি হিংস্র হয়ে উঠেছে। তাহলে এই মনুষ্য রূপধারী যে পশু, তাকে নিয়ে আমরা কি করব? তাকে নিয়ে যেটা করতে হয় সেটাকে বলে লোকে যে মানুষ করা। বাবা মা যখন সন্তানকে কোনো মাস্টারমশাইয়ের কাছে বা দিদিমণির কাছে দেন বা কোনো বিদ্যালয়ে ভর্তি করেন, তখন বলেন যে দেখুন খরচ টরচ যা হবে সেসবগুলো আমরা বুঝবো, কোনো ওইটা নিয়ে ভাবতে হবে না, আপনি একটু দেখবেন যাতে মানুষ হয়। এই মানুষ হওয়া মানেই হচ্ছে যে মনের মধ্যে ভেতরে ভেতরে আদিম পাশবিক কিছু প্রবৃত্তি থাকে। আবারও পাশবিক বললে পশুদের খাটো করা হয় একদিক দিয়ে। তো মনের মধ্যে কিছু প্রবৃত্তি থাকে, সেই প্রবৃত্তিগুলোকে সরিয়ে তার ভেতর থেকে সত্যিকারের মানুষ যাতে তৈরি হয়ে যায়, ওই জন্য মাসে কত টাকা দিতে হবে সেটা বলুন, আমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবেই লোকে ভাবে যে তার মধ্যে যাতে পশুর সত্তা না থাকে, তার মধ্যে যাতে মানবিক সত্তার উদ্বোধন হয়। এই যেটা ঘটছে, এইটা আমাদের এখনকার সময়ে শুধু দত্তপুকুর বলে নয়, পশ্চিমবঙ্গ বলে নয়, ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবীতেই এটা একটা বড় সমস্যা। যে আমরা সভ্য হচ্ছি, এরকম কাউকে কাউকে শেখাচ্ছি, কাউকে বলছি তুমি লেখো যে আমাদের সভ্যতা কত বছরের প্রাচীন, এইসব ভাবছি বটে, কিন্তু সত্যি সত্যি আমরা সভ্য হচ্ছি না, আরো অসভ্য হয়ে যাচ্ছি। এবং সেই অসভ্য হয়ে যাওয়ার মধ্যে আরেকটা একটা দিক হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্কের অবনতি, সম্পর্কটা বড্ড ক্ষুরধার হয়ে যাওয়া, এবং সেই সম্পর্কের জন্যে মনে মনে রক্তপাত হওয়া, এইটা যেমন একটা রয়েছে, তেমনি ওই শব্দটা ব্যবহার করতে না পারলেই হতো অসভ্য হয়ে যাওয়া। তারপর আরেকটা দিক হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, যেখানে কিনা দেখা যাবে যে সব রকমই চলছে। আগে লোকে বলতো যে বড় হওয়া মানে কি, যে তার মানে হচ্ছে যে ছোট বয়স পর্যন্ত এইগুলো দেখবি না, এইসব জায়গায় যাবি না, অমুকের সঙ্গে মিশবি না। তাতে এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম হতো, কেউ খুব স্ট্রিক্ট, কেউ কম স্ট্রিক্ট, কিন্তু সবাই জানতো যে ছেলে বা মেয়ে যদি ওইগুলো মেনে চলে তাহলে সে মানুষ হবে। এই বইগুলো পড়বি না, তোকে কে বলেছে এই বইটা পড়তে, বলে বড়রা তাড়াতাড়ি সেই বইটা লুকিয়ে রেখে দিলেন।
জানছেন যে আমি যদি সফল হই তাহলে মানুষ হবে, আর যদি সফল না হই, ও যদি লুকিয়ে চুরিয়ে পড়ে তাহলে মুশকিল হয়ে যাবে। এই যে একটা জায়গায় আটকে দেওয়া, যে এইখানটা তুমি বড় হলে তারপর তোমার এইটাতে অধিকার থাকবে, তখন তোমার জীবনকে তুমি নিজে গড়ে নিতে পারবে, তার আগে এখন তোমার পা শক্ত হয়নি বলে তোমাকে আটকাচ্ছি, তোমাকে ওখানে যেতে দিচ্ছি না, তোমাকে ওইটা খেতে দিচ্ছি না, তোমাকে এটা দেখতে দিচ্ছি না। এইভাবেই তো মানুষে ভেবেছে যে বড় হয়ে ওঠা, মানুষ হয়ে ওঠা। কিন্তু যদি এমন একটা কিছু হয় যেখানে কিনা দেখা গেল যে না, ওইগুলো দেখতেও পারে, ওইগুলো খেতেও পারে, ওইসব জায়গায় যেতেও পারে, তাহলে একটা বিরাট জিজ্ঞাসার চিহ্ন এসে যাবে যে তাহলে আদৌ মানুষ হবে কি। যেহেতু ছোটবেলা থেকে আমরা এই জায়গাটাকে দেখেছি, সেখানে যদি হয় যে যে কোনো কারুর সঙ্গে মেশা যেতে পারে এবং যা ইচ্ছে করা যেতে পারে। আগে সিগারেট খাওয়াটা ছিল, এখনো অনেকটা রয়েছে, যে বড়দেরকে দেখলে সিগারেটটাকে নামিয়ে রাখা। তাহলে সিগারেটটাকে নামিয়ে রাখলে কি হলো না, এটা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা হলো। তেমনি অন্যান্য ব্যাপারেও যে না তুমি এইটা করবে না, এটা দেখবে না, সেটার কারণটা নিশ্চয়ই এই যে তাতে তোমার মনের ওপরে যে প্রতিক্রিয়াটা হবে সেটা তুমি সামলাতে পারবে না, তোমার সেই বয়সটা এখনো হয়নি। অন্যদিক থেকে যদি আবার পশুর জগতে ফেরত যাই, তাহলে দেখবো যে পশুর জগতে এইসব কিছু নেই, সবটাই ওপেন। এই যে সবটাই ওপেন, এটা ভালো না খারাপ? উত্তর হচ্ছে যে ভালো না খারাপ সেই উত্তরটা যদি না দিয়েও ভাবি, এই জায়গাতে এসে পৌঁছচ্ছি যে মানুষেরও যদি সবটাই ওপেন থাকে, যে তুমি যা কিছু করতে পারো, যার সঙ্গে যে কোনো জায়গায় ঘুরতে পারো, সকাল রাত্রির বলে আলাদা কিছু নেই, তাহলে খুব শিগগিরই মানুষের জগৎটা বেড়াল এবং কুকুরের জগতের সঙ্গে একই রকমের হয়ে যাবে। যে সেখানেও কোনো গোপনীয়তা নেই, সেখানেও কেউ কাউকে আটকাচ্ছে না যে এই বয়সের পর এইটা করা যেতে পারে, এটা বেড়াল এবং কুকুরের পিতামাতা আটকাচ্ছে না। মানুষের জগৎটাও যদি সেরকম হয়ে যায় যে স্বাধীনতার নামে তোমার কাছে সোশ্যাল মিডিয়া আছে, সুতরাং তুমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলে যেখানে তুমি সবকিছুই চুটিয়ে উপভোগ করতে পারো, তখন হয়তো আজ না হোক কাল কেউ বলবেই যে ওটা বেড়ালেও উপভোগ করতে পারে, কুকুরেও উপভোগ করতে পারে, গরুতেও উপভোগ করতে পারে। বড্ড লজ্জার প্রসঙ্গ সেইখানে আমরা এসে পড়েছি। কিন্তু এই বক্তা বলুক বা না বলুক, এটাকে অস্বীকার করবার জায়গা নেই যে সমাজের মধ্যে ওই জায়গাগুলো খুলে গেছে। যে দরজাগুলো বন্ধ থাকার কথা ছিল একটা বয়স অবধি, যে জানলাগুলো রুদ্ধ থাকার কথা ছিল, সেই দরজা বা জানলা খুলে যাচ্ছে, এবং সেটা খুলে যাচ্ছে শিক্ষিত মানুষদের হাত ধরেই। যিনি কিনা মোবাইল ফোন উদ্ভাবন করেছেন, যিনি কিনা ওয়েব টেকনোলজি উদ্ভাবন করেছেন, তারা তো অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, বা সেই এক শ্রেণীর মানুষ, গ্রুপ অফ পিপল। তারা যেটা তৈরি করছেন তাতে কিন্তু একটা ভয়াবহ জায়গার সামনে আমরা উপস্থিত হচ্ছি, যে সবটাই ওপেন। এখন এই ওপেনের উল্টো শব্দ আছে আবার, কতকটা উল্টো, সেটা হচ্ছে প্রাইভেসি, কেউ বলেন প্রিভেসি। এই প্রাইভেসিটা লোকে খুব এনজয় করে, যে এটাতে একটা প্রাইভেসি আছে। কিন্তু দেখা যাবে যে বলে যে তুমি এই অ্যাপটা যদি করো এতে খুব প্রাইভেসি আছে তোমার। কিন্তু দেখা যাবে যে এই প্রাইভেসিটা মানেও হচ্ছে যে গোপনে এমন একটা জায়গায় অবস্থান করা যেটা বোধহয় ঠিক নয়। এই প্রাইভেসি মানুষকে একটা নেশার মতো ধরিয়ে দেওয়া হচ্ছে যে তোমার প্রাইভেসি আছে। এই প্রাইভেসি বলে তাকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া যাচ্ছে যে হ্যাঁ তুমি সবই করতে পারো, এই যে পর্দাটা আছে পর্দাটা টেনে দাও তাহলেই হলো। কিন্তু পর্দাটা টেনে দিলে সে ভালো মানুষ হয়ে উঠবে, নাকি ওই চতুষ্পদ জন্তুর দিকে খুব দ্রুত এগিয়ে যাবে, এই প্রশ্ন আমাদের সামনে খুব দ্রুত চলে আসছে। সেখানে যদি মানুষকে মানুষের মতো থাকতে হয়, জন্তু জানোয়ারের মতো না হয়ে যেতে হয়, আবারও বলছি, জন্তু জানোয়ার কিন্তু তার জায়গায় ঠিক আছে, তার ব্যাকরণ ঠিক আছে, কিন্তু মানুষের ব্যাকরণটা ওলট পালট হয়ে যাচ্ছে। তো যদি সেই জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়া, শুধু বেঁচে থাকা, শুধু বংশ বিস্তার করা এবং তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়া, এইরকম জায়গায় যদি মানুষকে না যেতে হয়, মানুষকে যদি সেই জায়গায় আবিষ্কার করতে না হয়, তাহলে আমরা কি করব? আমরা কি মোবাইল ফোনগুলোকে ছুঁড়ে ফেলে দেবো বা জলে ফেলে দেবো? তা তো নয়। কিন্তু এরই মধ্যে থেকে, এই সামাজিকতার মধ্যে, সামাজিক অবস্থার মধ্যে থেকে এই মোবাইল ফোন
এই নির্বাচন, এই গরম গরম উক্তি, এই উদ্ভট প্রতিদ্বন্দ্বিতা, এই হিংসা, এর মধ্যে থেকে উত্তরণের জায়গা আপনারা যারা সামনে বসে রয়েছেন সেই রকম শিক্ষিত সজ্জনদের খুব দ্রুত ভাবতে হবে, তা না হলে আমরা শেষ হয়ে যাব। যেমন শেষ হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে পরিবেশের দিক থেকে। পরিবেশের দিক থেকে লোকে বলছে যে এই যে এপ্রিল মাস, মার্চ মাসে শেষে এবং এপ্রিলের শুরুতে দেখো কি কাণ্ডটাই না হয়েছে। কিরকম কাণ্ড হয়েছে না, শীতটা এবারে বেশি দিন ছিল, তারপরে গরমটা আস্তে আস্তে আসবে, কালবৈশাখী হবে, তা নয় পুড়িয়ে দিচ্ছে। এবং আজকের তারিখে দাঁড়িয়েও, এই 11 তারিখে দাঁড়িয়েও কেউ জানেন না যে 13 তারিখে আবার পুড়িয়ে দেবে কিনা, বরং লোকে খুব অস্বস্তি নিয়ে অপেক্ষা করছেন যে একটু মেঘ মেঘ, একটু কালবৈশাখী যেই কেটে যাবে তখন ওই অলক্ষ্যে অপেক্ষা করছে যে বেলা 10টার পরে প্রায় বাড়ির থেকে বেরোনোই যাবে না। এরকম তো আগে ছিল না। তাহলে এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা হয়েছে কি জন্যে? লোকে বলছে যেটা, সেটা ভুল নয়, যে এই যে গাছ কেটে ফেলা হয়েছে, তারপরে এই এত গাড়ি ঘোড়া বেড়ে গেছে। যিনি কিনা বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী নন, তিনিও এই কথাটা বলেন এবং সেই কথাটা একদম ঠিক, যে এইগুলোর ফলে এই পৃথিবী খুব গরম হয়ে গেছে। তো গরম হয়ে গেলে ক্ষতি কি? আমরা তো গরমের দেশেই লোক, এখন তো এসি টেসি হচ্ছে, আগে তো ফ্যান, হাত পাখা, তাতে গরম হয়ে গেলে ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে এই যে যে বিশাল বিশাল হিমবাহগুলো রয়েছে এবং দুটো মেরুতে যে বরফ রয়েছে, ওই বরফ আস্তে আস্তে গলতে আরম্ভ করছে। কেউ যদি একটা ভিডিও দেখেন যে বরফ গলছে, তাহলে তো চমৎকার দেখতে লাগে। আমরা আইসক্রিম টাইসক্রিম কত জায়গায় দেখছি, বা জলের মধ্যে যদি বরফ দিয়ে রাখা যায়, যে বরফটা আস্তে আস্তে গলছে, তো খুব চমৎকার দৃশ্য। কিন্তু সারা পৃথিবীতে এই যে উষ্ণতা বাড়ছে, তার জন্য যে বরফ গলছে, সেটার যদি পরিণতিটা জানতাম, তাহলে বোধহয় রাত্রের ঘুম উড়ে যেত। কারণ ওই বরফ গলা মানে হচ্ছে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া, এবং সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া মানেই নদীর জলস্তর বেড়ে যাওয়া। নদীর জলস্তর বেড়ে যাওয়া মানে আবারও সে বঙ্গদেশে হোক আর অন্য কোনো জায়গায় হোক, নদীর জলস্তর বেড়ে যাওয়া মানে সন্নিহিত যে অঞ্চল, সেই অঞ্চল ভেসে যাওয়া। সারা পৃথিবীতে দেখা যাচ্ছে একেবারে সংখ্যার হিসেবে যে আগের থেকে এখন অনেক বেশি বন্যা হচ্ছে, অনেক বেশি ঝড় হচ্ছে, আবার অদ্ভুত ব্যাপার, অনেক বেশি খরাও হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে যেটা হচ্ছে, আমরা ছোট বয়সে, আপনারা আমরা যখন উচ্চ মাধ্যমিক পড়েছি, তখন হয়তো কেউ কেউ এইসব বিষয় নিয়ে একটু রচনা লিখেছি, আর মনে মনে ভেবেছি যে এগুলো যে হবে, এগুলো অনেক পরের ব্যাপার। অনেকে ভেবেছেন যে আমাদের জীবদ্দশায় এগুলো কিছু হবে না, এগুলো 50-100 বছর পরে হয়তো হতে পারে, বিজ্ঞানীরা এখন বলছে। কিন্তু এই আমাদের সময়তেই যে বাড়ির ছাদে উঠে বা নিজের ঘরের মধ্যে গরমে কুঁকড়ে থেকে আমরা যে আবহাওয়ার বিকট পরিবর্তন লক্ষ্য করছি, এইটা প্রমাণ করছে যে বিপদ দরজায় এসে কড়া নাড়ছে। যদি ভাবা যায় যে আচ্ছা, এই যে উষ্ণায়নের কথা হচ্ছে, একটু আগে মানুষ পশু হচ্ছিল, এখন যে উষ্ণায়নের কথা হচ্ছে, তাতে ওই ঝড়ের প্রসঙ্গটা এলো কোত্থেকে? যে না হয় কোনো কোনো জায়গায় খরা হচ্ছে, কোনো কোনো জায়গায় বন্যা হচ্ছে, ঝড়টা হচ্ছে কেন? ঝড় ওই সমুদ্র থেকে তৈরি হয়, প্রচুর ঝড়। এবার সমুদ্রের যেই জলরাশি বেড়ে যায়, তখন ঝড়েরও সম্ভাবনা বাড়ে, এবং সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে একদম ডিভাস্টেটিং স্টর্মস, কোথাও টর্নেডো বলছে, কোথাও অন্য কিছু বলছে। এই ঝড়টা বেড়ে যাচ্ছে তার কারণ সমুদ্রের জলস্তরের পরিবর্তন হচ্ছে, জলস্তর বাড়ছে। এইগুলো ভাবলে দেখা যাবে যে ভীষণই আশঙ্কার বিষয়। এবং বিজ্ঞানীরা যেটা বলছেন, ভবিষ্যতে হয়তো ক্লাস 8-9-এর ছেলেমেয়েরাও সেটা বলবে, সেটা হচ্ছে একটা বড় রকমের বিপদ আমাদের সামনে রয়েছে। এই বিপদ থেকে উত্তরণের উপায় কি? ভরসার কথা হচ্ছে যে বলা হয় যে এর থেকে উত্তরণের উপায় আছে। সেই উপায়টা হচ্ছে যে যে কারণে এই গোলমালটা হচ্ছে, সেটা হলো পৃথিবীতে অনেকটা ওই কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। আমরা নিঃশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, ওই কার্বন ডাই অক্সাইডটা গাড়ির ধোঁয়ার মধ্যে থাকে। আর হচ্ছে যে যখন কেউ তেল পোড়াচ্ছে, যখন কেউ গ্যাস পোড়াচ্ছে, যখন কেউ কয়লা পোড়াচ্ছে, তখন প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আসছে। তাহলে কি তেল গ্যাস এগুলো না, সেগুলো চলবে, কিন্তু তার বিকল্প বার করতে হবে।
আপনারাই জানেন, নিজেদের আছে হয়তো, আত্মীয় স্বজনের আছে হয়তো, যে ব্যাটারি অপারেটেড গাড়ি। লোকে বলছে এটা দিব্যি জিনিস, যদি ব্যাটারি দিয়ে তুমি গাড়ি চালাও তাহলে আর ওই কার্বন ডাইঅক্সাইড বেরোবে না। কার্বন ডাইঅক্সাইড যদি না বেরোয় তাহলে আবহাওয়াটা ওই রকম দূষিত হবে না, আর যদি দূষিত না হয় তাহলে পরিবেশ এত উত্তপ্ত হবে না। উত্তপ্ত যদি না হয় তাহলে বরফ বরফের মতনই শোভা পাবে, এবং সপরিবারে তুমি আরো নিরাপদ থাকবে। অতএব একটা মানুষ 2 লাখ টাকা দিয়ে হোক, 22 লাখ টাকা দিয়ে হোক, যে গাড়ি কিনছেন, সেই গাড়ি যখন ব্যাটারি পরিচালিত গাড়ি কিনছেন, তখন কিন্তু নিজের তথা পৃথিবীর যে মানবতা, তার জন্য তিনি নিরাপত্তাকে সুরক্ষিত করছেন। আমরা কোন প্রসঙ্গে আছি? একটা ব্যাটারি গাড়ি দিয়ে যদি আমি ভবিষ্যতের মানব জাতির জন্য অনেকটা নিশ্চয়তা এবং নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমরা যদি সবটাকেই খুব নেতিবাচক ভাবে দেখি তাহলে সেটা বুড়োটে বুড়োটে দেখা হবে। পথ আছে, সেই পথটাকে নিলে আমরাও ভালো থাকবো, আজ যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে সেও ভালো থাকবে। লোকে বলছে যে গাছ লাগান, পাগলের মতো গাছ লাগান, তাহলে যে অক্সিজেন আসবে, ভূমি শক্ত হবে, সেই দিয়ে এই পৃথিবীর পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিকে রুখে দেওয়া যাবে। মানুষ খুব বুদ্ধিমান জীব আছে তো, যেমন সে অনিষ্ট করতে পারে তেমনি আবার নিজের এবং ভবিষ্যতের মঙ্গলও করতে পারে। অতএব নানান রকম ভাবে পরিবেশকে সে বাঁচাতে পারে, এবং তার জন্য সারা পৃথিবীতে বহু মানুষ উদ্যোগী আছেন। বড় বড় কনফারেন্স হয়েছে, প্রতিজ্ঞা হয়েছে। 2015-তে একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে যেখানে স্থির হয়েছে যে আমরা এই এই কাজগুলো করব যাতে সারা পৃথিবীর পরিবেশ আরো উন্নত হয়ে যায়, আমরা আরো ভালোভাবে শ্বাস নিতে পারি। এটা যেমন আমাদের দৈহিক অস্তিত্বের জন্য জরুরি, যখন কিনা কোথাও বান বন্যা হচ্ছে তখন মানুষ তো ভেসে যাচ্ছে, যে আরে বাঁচবেই না, ধর্মকর্ম তো পরের কথা, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভেসে চলে গেল। যখন সুনামি হয়েছে ভেসে গেছে, যখন প্যান্ডেমিক হয়েছে মৃত্যু মুখে ঢলে পড়েছে। সুতরাং মানব জাতির অস্তিত্বের যে সংকট, সেটার কথা তো ভাবতে হয়, গাছ লাগানোর কথা ভাবতে হয়, ভ্যাকসিনের কথা ভাবতে হয়। ঠিক সেই রকম যে মানুষ ঈশ্বরের ইচ্ছায়, আল্লাহর দোয়ায় বেঁচে গেল, তাকে কিন্তু আরেকটা মৃত্যু হাতছানি দেয়, সেটা হচ্ছে তার ভেতরের মানবতার মৃত্যু। যে গায়ে গতরে বেঁচে রইল বটে, কিন্তু যদি এমন হয় যে ভেতরের মানুষটা মরে গিয়ে সেই পশুটা বেঁচে রইল, তাহলে এটা খুব মর্মান্তিক। এবং সেই ভেতরের যে মানুষ, তার মৃত্যুকে ঠেকানোর জন্যে যে গাছ লাগবে, যে ভ্যাকসিন লাগবে, সেই সব আলোচনা কোথায় পাওয়া যাবে? সেই সব আলোচনা পাওয়া যাবে ধর্মের জগতে। ধর্মের জগতে অনেক বুজরুকি আছে, অনেকে অনেক রকম ভাবে ঠকিয়ে নেন। সে তো অনেক ডাক্তারও ঠকিয়ে নেন, তাই বলে কি ডাক্তারিটা খারাপ? সুতরাং ধর্মের জগতে যিনি কিনা রোগ আরোগ্যের চেষ্টা করছেন, যেমন বহু ভালো ডাক্তার আছেন, তেমনি ধর্মের জগতে বহু ভালো মানুষ আছেন যারা ওই ভেতরের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কথা বলেন, যারা কিনা চান যে ভেতরের ওই পশুটা যেন সরে যায়, গিয়ে ভেতরের মানুষটা বেঁচে ওঠে। ভেতরের মানুষটা বেঁচে ওঠে মানে কম বলা হলো, ভেতরের মানুষটা বেঁচে উঠে আস্তে আস্তে ভেতরের দেবতায় পরিণত হয়। যেমন কিনা ভবিষ্যৎ পৃথিবীর কথা আমরা ভাবতে পারি, দূষণমুক্ত পৃথিবীর কথা ভাবতে পারি, তেমনি পাশবিকতা মুক্ত দিব্য অন্তঃকরণের কথা আমরা ভাবতে পারি। সেইটাই ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্ন। গ্রিন হাউস বলে একটা জিনিস হয়, বিদেশে খুব বেশি প্রচলিত আছে। সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর সমস্ত গাছপালা টবের মধ্যে আছে, এদেরকে বাঁচাতে হবে। তো তাদেরকে বাঁচানোর জন্য কি করে, একটা কাঁচের আবরণের মধ্যে রাখে। আগে কাঁচের রাখতো, এখন নানান রকমের পদার্থ সব তৈরি হয়ে গেছে, পলিমার। এর মধ্যে দিয়ে কি হয়, যে বাইরের সূর্যের যে আলো, সেই আলোটা আসে, আর উত্তাপটা যেটা ভেতরে তৈরি হয়, সূর্যের আলোর যে উত্তাপটা, ওটা ওই কাঁচটা থাকার জন্য বাইরে হারিয়ে যায় না, কনকনে ঠান্ডা। তার মধ্যে গাছ লাগানো আছে, ওই দেখো 50টা 100টা 150টা গাছ, আর ওপরে একটা কি সুন্দর একটা বসানো আছে, যেন একটা উল্টোনো বাটির মতো, বিশাল কাঁচের তৈরি। আর তাতে করে হচ্ছে কি, ভেতরটা গরম থাকছে, যে সূর্যের আলো আসছে আর ভেতরে যে তাপ, সেটা বাইরের ঠান্ডাতে গিয়ে হারিয়ে যাচ্ছে না।
এই অবস্থায় গাছের বৃদ্ধি চমৎকার হয়, এটাকে বলা হয় গ্রিন হাউস। এই গ্রিন হাউসের গন্ডগোল হয়ে গেলে গাছ মরে যাবে। এই সমগ্র পৃথিবী একটা গ্রিন হাউস হয়ে ওঠার অপেক্ষায় আছে, যেখানে কিনা আমরা যদি ওই গাছ মানে আপনি আমি, আপনার আমার দ্বিগুণ বয়সী মানুষ, আপনার আমার হাঁটুর বয়সী ছেলে মেয়ে, এই সবাই মিলে আমাদের যে অস্তিত্ব, এইটাকে একটা গ্রিন হাউসে পরিণত করাটা আধুনিক শিক্ষিত মানুষের স্বপ্ন হতে হবে। এবং গ্রিন হাউসে পরিণত করতে গেলে যেটা করতে হয় সেটা কি, সেটা হচ্ছে ওই যে যখন সত্যিকারের আমরা পৃথিবীর আবহাওয়া যদি ভাবি, ও কি করে বাইরের অনেক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে, সে বিজ্ঞানের মধ্যে না হয় আমরা না গেলাম, কিন্তু গ্রিন হাউস মানে হচ্ছে যে আমাদের যে সমস্ত মানুষের মধ্যে রয়েছেন, বৃদ্ধ বৃদ্ধা হোক, শিশু হোক, তাকে অনেক কিছু থেকে রক্ষা করতে হবে। এই গ্রিন হাউসটা পৃথিবীর সজ্জন, শিক্ষিত, বুদ্ধিমান, বোধসম্পন্ন মানুষ তারাই তৈরি করতে পারেন, যেখানে মানুষকে খারাপ যে প্রভাব সেইখান থেকে বাঁচাতে হবে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, যে কিনা বোকার মতো বেচারা করে যাচ্ছে, বুঝতে পারছে না যে কি সাংঘাতিক এক্সপোজার। এক্সপোজার টু হোয়াট? এক্সপোজার টু রেডিয়েশন অ্যান্ড এক্সপোজার টু ন্যাস্টি থিংস। এই যে নোংরা জিনিসের এক্সপোজার হয়ে যাচ্ছে, সেইটাকে যখন বড় কেউ বুঝবেন, তখন ছোটকে তিনি প্রোটেক্ট করবার জন্য এগোবেন। এই যে জায়গাটা, সেইটা আমাদের খুব করে বুঝে না নিলে এই মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অনেকেই বলেছেন যে যেমন এই বাইরের দিক থেকে সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে ওই দূষণের কারণে, তেমনি ভেতরের দূষণের জন্য পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এই মুহূর্তে যে যুদ্ধ চলছে আপনারা যদি ভাবেন, এবং সমগ্র পৃথিবীতে এক একটা জায়গায় যে মর্মান্তিক যুদ্ধ চলছে, যেন মনে হচ্ছে শিশু এবং নারীকে হত্যা করতে পারলে পুরুষকে হত্যার থেকে ডবল আনন্দ আছে। এই রকম যে মর্মান্তিক যুদ্ধ চলছে, একাধিক যুদ্ধ চলছে, আমরা নাম করলে সেগুলো রাজনৈতিক শোনাবে, কিন্তু সকলেই জানেন যে সেই সব যুদ্ধ চলছে এইরকম একটা সুন্দর পরিবেশে সুবীরবাবুর বাড়িতে এসে আমরা এই মুহূর্তে সেটা আন্দাজ করতে পারছি না, কিন্তু আমরা মনে মনে জানি। এবং এই যে কোনো একটা যুদ্ধ যদি হাতের বাইরে চলে যায়, যদি পারমাণবিক অস্ত্রের দিকে চলে যায়, তাহলে কেউ বাঁচবে না, তারাও বাঁচবে না, আমরাও বাঁচবো না। এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে অহংকারের জন্য, যে আমি তাকে 1 মিলিমিটার জায়গা ছেড়ে দেব না। এটাই কি সভ্যতা হওয়ার কথা ছিল? যে খুব সভ্য মানে কি হলো, খুব বিজ্ঞান শিখলো, খুব প্রযুক্তি শিখলো, খুব মারণাস্ত্র তৈরি করতে শিখলো, এবং সেখানে শিশুকে মেরে, নারীকে মেরে ডান্স করছে। এইটাই কি সভ্যতা হওয়ার কথা ছিল? সেই যে জায়গাতে এসে আমরা থামবো না, ওই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমরা পালিয়ে যাব না ভীরুর মতো, আমরা ভাববো এইখান থেকে উত্তরণের জায়গা যদি আমরা ভাবতে না পারি, তাহলে আমাদের জীবন বৃথা। মানুষ হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে, সেন্সিটিভ হিউম্যান বিইংস হিসেবে আমাদের জীবন বৃথা। সেইখান থেকে উত্তরণের যে চেষ্টা, আমরা বলছিলাম এবারে আরতির সময় হচ্ছে, যাদের আরতি, তাদের কথায় আসতে গিয়ে এতটা সময় লেগে গেল, কিন্তু আরতি ওইটার দ্বারা আমার বক্তৃতার মাধ্যমে এই আরতিতে থাকতে চাইবো, বা এই আরতির সূচনার কথা ভাবতে চাইবো, যে ঠাকুর, মা এবং স্বামীজি একালে আমাদের যা দিয়েছেন, তাতে সত্যি সত্যি ধরিত্রী শান্ত হয় এবং মানুষের মধ্যে সদ্ভাব আসে। আচ্ছা, এটা রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ ছাড়া আর কেউ বলেননি? বলেছেন হয়তো, ভবিষ্যতে আরো বলবেন। যত বলবেন ততই মঙ্গল। আমরা কেন বলবো যে এই, আমরা কি ভোট চাইছি নাকি যে এই 3জন ছাড়া হবে না, এরকম কেন বলবো? যত হবে তত মঙ্গল। তবে হ্যাঁ, আপনার আমার মতো মানুষ হাতের কাছে পাচ্ছি, এদের কথা, যাদেরকে এত সুন্দর করে এখানে সাজিয়ে রাখা আছে ফুলমালা দিয়ে, যে তাদের কথা পাচ্ছি, তারা কি সুন্দর করে বলছেন। শ্রী শ্রী মা বলছেন, ধরিত্রীর মতো সহ্য গুণ চাই। ধরিত্রীর উপরে কত অত্যাচার হচ্ছে, কিন্তু মুখ বুজে সয়ে যাচ্ছে। ধরিত্রীর মতো সহ্য জ্ঞান চাই। বাংলায় 3টে স কেন আছে জানো? স, স, স। যে সয় সেই রয়, যে না সয় সে না সয়, অর্থাৎ সে আর সুবিধে করে উঠতে পারে না। এই যে কথা, একে যদি আমি জাপানি ভাষায় অনুবাদ করি, যদি আমি উর্দুতে অনুবাদ করি, যদি আমি চাইনিজে অনুবাদ করি, এখানে যারা আছেন নিশ্চিত তারা সম্মত হবেন যে হ্যাঁ, যে মানুষ এটা পড়বে তার মঙ্গল হবে। কারণ এখানে কোনো ভোট চাওয়ার মতো নেই, দল বাড়ানোর মতো নেই।
এমনকি অনেক সময় বলা হতো যে এগুলো তো মেয়েদের জন্য, যে অনেক সহ্য করতে হয়। তা কেন? শ্রীমা সারদা দেবী যা বলছেন সেটা মেয়েদের জন্যেও এবং ছেলেদের জন্যেও, যে তুমি কতটা সহ্য করতে পারো। এই যে আধুনিক যুগে পাশ দিয়ে একটা বাইক চলে গেল এবং সে একটা কটু মন্তব্য করে দিয়ে গেল একটা লোকের প্রতি, সেই লোকটা বলে ধর ওকে, বলে একটা আরেকটা মোটরসাইকেল নিয়ে তাকে ধরতে ছুটলো। এইখানে যদি সহ্য করে যায় যে এইটাকে আমি পাত্তা দেবো না, আমার ব্যক্তিত্ব এত ঠুনকো নয় যে কি একটা বলে গেল আর আমার ভেতরটা খান খান হয়ে ভেঙে গেল, ওই ছেলেটা আমার থেকে অনেক বয়সে ছোট, তার কি পরিবেশ পরিস্থিতি জানি না, আমি জাস্ট এটাকে ইগনোর করব। এই যে উপেক্ষা করা, সহ্য করা, যেটা সহ্য করে নিলাম। বাবা মাকে, বিশেষ করে মাকে, বাচ্চা ছেলে যখন রেগে যায় তখন পটাপট মারতে থাকে, তার ছোট ছোট হাত দিয়ে যখন কিছু একটা চেয়েছে দেয়নি হয়তো, সে পটাপট মারতে থাকে। তাহলে মা কি তাতে রাগ করেন না গিয়ে এফআইআর করে দেন থানায়? তিনি সেটাকে হজম করে নেন খুব আনন্দের সঙ্গে। আধুনিক কালে দেখা যাবে যে আমরাও প্রচুর কিছু হজম করে নিতে পারতাম, কিন্তু সেটা না করে এফআইআর করে বসে আছি। ফ্ল্যাট বাড়িতে অন্যত্র বহু মামলা হয় এবং সেই মামলাটা দেখা যাবে যে সাধারণ কারণে মামলা হয়েছে। দুর্গাপুজোর সময় ভোগটা নিয়ে কে আগে চলে গেছে সেই নিয়ে, সে যে দুর্ভোগ হয়েছে সে সাংঘাতিক, এবং সেটার উপর শেষ পর্যন্ত কোর্টের দিকে গড়িয়ে গেছে ব্যাপারটা। এই যে মানুষে মানুষে অহংকার, সেইখান থেকে যে জায়গাটা, সেখানে শ্রী শ্রী মা যখন বলছেন যে সহ্য করতে হয়, আমরা যে, তাই বলে কি দুনিয়ার সবকিছু সহ্য করে যাবো তা নয়, কিন্তু যতটুকুনি সহ্য করতে পারি, যে সহ্য করতে পারে বুঝতে হবে যে তার শক্তি বেশি। আর যে সহ্য করতে পারে না, যার প্রেশার বেড়ে যায়, যার মুখ চোখ লাল হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে এর সহ্য শক্তি কম, এর বয়স হলেও ভেতরটাতে ওই মানে ছেলে মানুষ রয়ে গেছে। এই যে সহ্য করা, শ্রীরামকৃষ্ণ বলছেন, কি সুন্দর গল্প, এটা বলেই শেষ করব। আর স্বামীজির হয়তো একটি উক্তি উল্লেখ করব, যে শ্রীরামকৃষ্ণ বলছেন কি গল্প, যে একজন ব্রহ্মচারী যাচ্ছেন আর মাঠের মাঝখান দিয়ে, আর রাখালরা তাকে বারণ করলে, রাখালরা বললে যে মশাই ওদিক দিয়ে যাবেন না ব্রহ্মচারীজি, ওদিকে একটা সাপ আছে। উনি বললেন সাপ? বলে হ্যাঁ, ও সব ফনা তুলে কামড়াতে আসে আজে বাজে। উনি বললেন আমার কোনো ভয় নেই, বলে গেলেন, গিয়ে সেই সাপটা এসছে। তখন সেই সাপ, ব্রহ্মচারী দেখে সেই সাপটাও একটু সংযত। তখন ব্রহ্মচারী বললেন যে এ কি, তুই এরকম মানুষের হিংসা করিস কেন, আয় আমি তোকে মন্ত্র দেবো। বলে সেই সাপকে তিনি মন্ত্র দিলেন, দিয়ে চলে গেলেন। এর বছর খানেক বাদে তিনি আবার এসছেন। এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে সেটা অভাবনীয়। সেটা হচ্ছে সে সাপটা সেই মন্ত্র জপ করে এবং জপ করতে 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 ওর ভেতরে একটা ধর্মভাব এসছে এবং ও আর কামড়ায় না, রাখালদের ছেলেদেরকে ওরকম ভাবে ধাওয়া করে না। রাখাল ছেলেগুলো যখন দেখলো যে সাপটা তো এরকম করে না, গেল কোথায়, বেটা গেল কোথায়, খুঁজে 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 ওকে গর্ত থেকে বের করেছে, করে দেখছে না আর কিছু নেই। তখন সেই ছেলেগুলো বলছে এইবার দাঁড়াও, বলে আছাড় মেরেছে তাকে, কয়েকবার আছাড় মেরেছে, মেরে পালিয়ে গেছে, যে সাপটা রয়ে গেছে। এইবার বছর খানেক বাদে যখন ব্রহ্মচারীজি গেছেন, গিয়ে বলছেন সেই সাপ কোথায়, বলছে ও মরে গেছে। বলে না, আমি যে মন্ত্র দিয়েছি ও মন্ত্রের সাধন না হওয়া অব্দি তো সে মরবে না। বলে তিনি তাড়াতাড়ি গেছেন, গিয়ে সেই সাপটাকে নাম ধরে ডেকেছেন। সেই সাপটা বেরিয়ে এসছে কোনো রকমে। বুঝি কি রে, তুই এরকম রোগা হয়ে গেছিস কেন, তোর এরকম অবস্থা হয়ে গেছে কেন? তখন সেই সাপটা বলছে যে আগে আপনি মন্ত্র দিয়েছিলেন তো, সেই জন্যে এখন আমি খুব এই শাক গাছের যে পাতা টাতা পড়ে যায় সেগুলো খাই, সেই জন্য রোগা হয়ে গেছি। তখন উনি বলছেন যে না তা তো নয়, আরো কিছু হয়েছে মনে করে দেখ। তখন বলছেন, সে বলছে সেই সাপটা যে না, আসলে কি রাখালরা তো আমার মনের অবস্থা জানে না, ওরা একদিন তুলে আছাড় মেরেছিল, সেই তারপর থেকে গতর চূর্ণ হয়ে গেছে। তখন শ্রীরামকৃষ্ণ এই গল্পটি বলছেন এবং বলতে বলতে বলছেন যে ওর ভেতরে সত্যগুণ হয়েছে কিনা, তাই কারুর উপরে ক্রোধ নাই। তখন সেই সাপকে তিনি বলছেন যে আরে তুই তো মহাবোকা, তোকে বলেছিলাম যে বিষ না ঢালতে, কিন্তু তোকে ফোঁস করতে তো বারণ করি নাই, তুই ফোঁস করিস নাই কেন? অর্থাৎ ছেলেরা যখন এসছে তখন তাকে ফোঁস করিসনি কেন? এই যে গল্পটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে আধুনিক সভ্যতার সমস্ত সমাধান রয়েছে, যেখানে কিনা মানুষে মানুষে বিদ্বেষের প্রসঙ্গ আসছে। ওই যে বলছেন মন্ত্র দিয়েছি, আবারও বলছে যে যিনি কিনা রামকৃষ্ণ মিশনের অন্তর্গত, যিনি কিনা নন, তাদের সকলের পক্ষে এটা খাটছে। মন্ত্র নেওয়া মানে হচ্ছে ভালো কিছু মনের মধ্যে নেওয়া। আমরা এখানে এমন কেউ নেই যিনি কিনা ভালো কিছু মনের মধ্যে নেননি। এবার ভালো কিছু মনের মধ্যে নিলে কি হয়, আস্তে আস্তে সত্যগুণের উদয় হয়, এবং সত্যগুণ হলে তখন তার কাম ক্রোধ ক্রমশ কমে যায়। এটাই হচ্ছে মহান শিক্ষা, যে সত্যগুণী লোক, তার মধ্যে ক্রোধ কম হবে। আগেও যেমন কথায় কথায় তেলে বেগুনে জ্বলে উঠতো, এখনো তেমন, অথচ বলছে খুব ধর্ম করছি, তাহলে হয়নি। ধর্ম যদি করে তাহলে সেই মানুষটা আরো শান্ত হয়ে যাবে, তার কাম ক্রোধ কমে যাবে, এটা হচ্ছে লক্ষণ। তবে হ্যাঁ, কেউ যদি তাকে মুড়িয়ে খেয়ে ফেলে, তখনও কি সে চুপ করে থাকবে? না, প্রতিবাদ করবে, কিন্তু আগে হলে হিংসা নিয়ে করত।
তার সর্বনাশ করবার চেষ্টা করতো, এখন তা করবে না, ফোঁস করবে কিন্তু বিষ ঢালবে না। ভারী চমৎকার জায়গা, যে শুদ্ধ নিজেকে বাঁচানোর জন্য যেটুকুনি করবে, তার মানে অন্যের কল্যাণ কামনা করবে তুমি, আর তোমাকে তোমার যাতে ক্ষতি না করে ওই জন্য একটুখানি মিনিমাম তুমি একটু অফেন্সিভ দেখাবে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এইটা যদি আধুনিক কালে আমরা অনুসরণ করতে পারি তাহলে দেখা যাবে যে কি সমাজ জীবনে, কি পারিবারিক জীবনে, কি রাষ্ট্রীয়, কি আন্তর্জাতিক জীবনে আমরা অনেক ভালো মানুষ হয়ে উঠব। যে আমরা যতটা পারি সহ্য করে নেব, এবং যেখানে একান্ত অসম্ভব সেখানে ফোঁস করব, কিন্তু অন্যের ক্ষতি করবার চেষ্টা করব না, অন্যের খারাপ চাইব না। ভারত পাকিস্তান আগে এক ছিল। ব্রিটিশ যখন চলে গেল, লোকে বলে পার্টিং কিক, যে পেছনে একটা কিক করে দিয়ে চলে গেল, যে তোদেরকে আলাদা করে দিলাম ধর্মের ভিত্তিতে। এই যে ধর্মের ভিত্তিতে আলাদা করে দিয়ে গেলাম, আপনারা ভেবে দেখুন, আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন ভারত এবং পাকিস্তান বলতে যা বোঝাতো, দুটোর মধ্যে যতটা বিদ্বেষ বোঝাতো, সেই বিদ্বেষটা আজকের দিনে দাঁড়িয়ে বেড়েছে কি বাড়েনি? অবশ্যই বেড়েছে। আগে যদি একটা ফুলকির মতো থেকে থাকতো, এখন একটা গনগনে আগুনের মতো হয়ে গেছে। যে পাকিস্তান, লোকের মধ্যে বিরাট আগুন, এই কি আমরা সভ্য হলাম? বা পাকিস্তানের লোকের মনের মধ্যে যদি ভারত সম্পর্কে ওই রকম আগুন হয়ে গিয়ে থাকে, তাহলে সেও কি সভ্য হলো? আমরা তো ভাই ভাইয়ের মতো ছিলাম একসঙ্গে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কিন্তু কে বা কারা রাজনীতি করলো যেখান থেকে আমাদের মনের মধ্যে ওই রকম তীব্র আগুন জ্বলে গেল। সুতরাং সেই স্বপ্ন আমরা দেখতে চাইবো যে পাকিস্তান ধ্বংস হয়ে যাক না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক না, বরং ওই সীমানাগুলো মুছে যাক, এবং মানুষ যেমন আগে একসঙ্গে ছিল সেই রকমই একসঙ্গে ক্রিকেট খেলুক, সেই রকমই একজন রবীন্দ্রসঙ্গীত করুক, আরেকজন সঙ্গত করুক, যে একজন ভারতের লোক আরেকজন পাকিস্তানের লোক কি বাংলাদেশের লোক, এই মহান সঙ্গীতের স্বপ্ন দেখতে চাইবো আমরা, মহান সম্মিলনের স্বপ্ন দেখতে চাইবো, যে এই হলেই তো বেঁচে থেকে সুখ আছে। আগুন সবাই জ্বালাতে পারে, কিন্তু আগুন নেভানোটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। তাই আজকের এই সন্ধ্যায় আমরা এই প্রসঙ্গের মধ্যে আসতে চাইছি, যে যদি আগুন না নেভাই, এই শেষের দিকে যেটা বললাম, যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, সেটা ভেবে দেখুন, যে হয়তো 10 জনের মধ্যে 9 জনই ভাবছে যে ওদের ক্ষতি হয়ে যাক, ওরা জ্বলে যাক, ওরা পুড়ে যাক, কিন্তু মানুষের ক্ষতি কেন করতে চাইবো? সেখানে যারা খারাপ লোক তারা যেন শাস্তি পায়, ভারতের যারা খারাপ লোক তারা যেন শাস্তি পায়, সারা পৃথিবীর খারাপ লোক যেন সংশোধিত হয়ে যাক, কিন্তু একটা জাত পুরো নষ্ট হয়ে যাক, তার ছেলেগুলো, তার মেয়েগুলো, তার শিশুগুলো যেন সর্বনাশ হয়, এটা কেন চাইবো আমরা? সভ্যতা কিন্তু আমাদের ক্রমশ সেই অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে। সেইখান থেকে আমাদের সংহত হয়ে আসতে হবে ঠাকুরের এবং মায়ের কথায় এবং স্বামী বিবেকানন্দের কথায়। যে স্বামী বিবেকানন্দ বলছেন, আমি এত তপস্যা করে এই বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, এছাড়া ধর্ম বলে আর, এছাড়া ঈশ্বর ফিশ্বর বলে আর কিছু নাই। আরেক জায়গাতে তিনি বলছেন কি সুন্দর করে, তিনি বলছেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। কি অপূর্ব আধুনিক ভঙ্গিতে বলা, যে একজনের মনে। উনি কোনো সাধুর কথা আলাদা করে বলছেন না, সংস্কৃতজ্ঞ পণ্ডিতের কথা বলছেন না, হিন্দুর কথা বলছেন না, মুসলমানের কথা বলছেন না, সারা পৃথিবীতে যে মানব জাতি স্বামী বিবেকানন্দ, একেই তো লোকে প্রণাম করে, একেই লোকে স্যালিউট করে, তার চরণে প্রণত হয়। তিনি বলছেন, একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও যদি একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। বাকি সব ঘোড়ার ডিম বলা মানে যে তোমার অনেক লেখাপড়া নিয়ে এমন কিছু করলে যে বহু মানুষের দুঃখের কারণ হয়ে গেলে তুমি, ওইটা বেঁচে থাকা নয়, ওইটা ধর্ম নয়, ওইটা আনন্দ নয়। এই বিবেকানন্দ, এই শ্রী শ্রীমা এবং এই শ্রীরামকৃষ্ণকে যখন আমরা স্মরণ করছি, তখন ভাবছি যে স্মরণ করতে পারা আমাদের সৌভাগ্য, এই স্মরণ করতে পারা আমাদের প্রয়োজন, এবং সেই প্রয়োজনটা শুধু আমাদের বয়সে আমাদের নিজেদের জন্য নয়, ওই যে শিশু যে কিনা এখনো চোখ মেলে তাকায়নি পৃথিবীর দিকে, সে যখন পৃথিবীর দিকে তাকাবে, তখন সে কি শুধু চিমনির ধোঁয়া দেখবে? সে কি শুধু ধিকি ধিকি আগুন দেখবে? সে কি শুধু বন্যায় ভেসে যাওয়া মানুষের আর্ত ক্রন্দন শুনবে? ওই শিশু একটা ভালো পৃথিবীর দিকে তাকাতে পারবে না। আমাদের দায়িত্ব ঠাকুরমা স্বামীজির অনুরাগী হয়ে সেই পৃথিবী তৈরি করা,
যে পৃথিবীতে শিশু চোখ মেলে খিলখিলিয়ে হাসবে এবং ওই শিশুই বড় হয়ে বলবে যে আমি এই পৃথিবীর তথা এই গ্রিন হাউসের একজন গর্বিত নাগরিক। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ বক্তব্য রাখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়।